একটা সময় ছিল যখন পৃথিবীর বুকে রাজত্ব করত বিশাল বিশাল ডাইনোসর। তাদের আকার এতটাই বিশাল ছিল যে আজও তাদের কঙ্কাল দেখলে মানুষ অবাক হয়ে যায়। তাই দীর্ঘ সময় ধরে মনে করা হতো ডাইনোসরই হয়তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিশাল প্রাণী। কিন্তু যদি বলি ডাইনোসরের যুগ শেষ হয়ে গেলেও পৃথিবীর ইতিহাসে পরিচিত সবচেয়ে বড় প্রাণীটি আজও বেঁচে আছে, আর তাকে দেখতে আমাদের কোটি বছর পেছনে ফিরে যেতে হবে না, কারণ সেই জীবন্ত দৈত্য আজও ঘুরে বেড়াচ্ছে আমাদের সমুদ্রের গভীরে। তার নাম নীল তিমি। বিশাল সমুদ্রের মাঝে দূর থেকে একটি নীল তিমিকে দেখলে হয়তো তার প্রকৃত আকার বোঝা যায় না, কিন্তু একটি পূর্ণবয়স্ক নীল তিমি প্রায় ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। অর্থাৎ তিনটি বড় বাস একটির পেছনে আরেকটি দাঁড় করালে যতটা লম্বা হবে, একটি বিশাল নীল তিমির শরীর প্রায় ততটাই, আর ওজন ১৫০ টনেরও বেশি। এমনকি কিছু নীল তিমির ওজন ২০০ টনের কাছাকাছিও পৌঁছে যেতে পারে। একবার কল্পনা করুন, সমুদ্রের নিচ দিয়ে আপনার সামনে দিয়ে এমন একটি প্রাণী চলে যাচ্ছে যার পাশে একটি বিশাল হাতিকেও ছোট মনে হবে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত বিশাল আর শক্তিশালী হওয়ার পর নীল তিমি কোনো হিংস্র সমুদ্র দানব নয়। সে বড় বড় প্রাণীকে তাড়া করে শিকার করে না, এমনকি তার মুখে শিকার ছিনে খাওয়ার মতো দাঁতও নেই। তাহলে প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটি খেয়ে বেঁচে থাকে কি? সেই রহস্যে আসছি একটু পরে। তার আগে নীলতিমির শরীরে এমন কিছু বিস্ময়কর বিষয় জানা দরকার, যেগুলো শুনলে এই প্রাণীটির বিশালতা আরও ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম দেখায় নীলতিমিকে অনেকটা মাছের মতো মনে হয়, কিন্তু নীলতিমি আসলে মাছ নয়। এটি একটি স্তন্যপায়ী প্রাণী। মাছ যেখানে ফুলকার সাহায্যে পানির ভেতর থেকেই অক্সিজেন গ্রহণ করে, সেখানে নীলতিমিকে আমাদের মতোই ফুসফুস দিয়ে বাতাসে শ্বাস নিতে হয়। আর সেই কারণেই সমুদ্রের গভীরে থাকার পরও কিছু সময় পর পর তাকে পানির পৃষ্ঠে উঠে আসতে হয়। তার মাথার উপরে রয়েছে দুটি শ্বাসছিদ্র, যেগুলোকে বলা হয় ব্লো হোল। পানির পৃষ্ঠে উঠে যখন একটি নীলতিমি প্রচণ্ড শক্তিতে নিঃশ্বাস ছাড়ে, তখন তার মাথার উপর থেকে বাতাস আর জলীয় বাষ্পের বিশাল স্তম্ভ আকাশের দিকে উঠে যায়। দূর থেকে দেখলে মনে হয় শান্ত সমুদ্রের বুক চিরে হঠাৎ বিশাল এক ফোয়ারা তৈরি হয়েছে। তারপর একটি গভীর শ্বাস, কয়েক মুহূর্তের মধ্যেই এই বিশাল প্রাণীটি আবার হারিয়ে যায় সমুদ্রের নীল গভীরতায়। তবে নীল তিমির বিস্ময় এখানেই শেষ নয়, তার শরীরের ভেতরেও লুকিয়ে আছে অবিশ্বাস্য সব ব্যাপার। নীল তিমির হৃৎপিণ্ড প্রাণী জগতের সবচেয়ে বড় হৃৎপিণ্ড। তার জিহ্বার ওজনই কয়েক টন পর্যন্ত হতে পারে। আর ঠান্ডা সমুদ্রের পানিতে এত বিশাল শরীরকে উষ্ণ রাখার জন্য তার চামড়ার নিচে থাকে পুরু চর্বির স্তর, যাকে বলা হয় ব্লাবার। অথচ এত বিশাল শরীরের তুলনায় তার চোখ বেশ ছোট। কিন্তু সমুদ্রের গভীর জগতে যোগাযোগের জন্য নীল তিমির রয়েছে আরেক অসাধারণ ক্ষমতা, আর সেটা হলো শব্দ। নীল তিমি অত্যন্ত শক্তিশালী নিম্ন কম্পাঙ্কের ডাক তৈরি করতে পারে। সমুদ্রের পানির মধ্যে এই শব্দ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, আর এই ডাকের মাধ্যমেই দূরে থাকা নীল তিমিরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে। একবার দৃশ্যটা কল্পনা করুন, চারদিকে গভীর নীল সমুদ্র, যত দূর চোখ যায় পরিচিত কেউ নেই, অথচ সেই বিশাল নিস্তব্ধতার মধ্যেই দূরে কোথাও থেকে ভেসে আসছে আরেকটি তিমির ডাক। মনে হয় সমুদ্র যেন তাদের কাছে শুধু বাসস্থান নয়, শব্দে তৈরি বিশাল এক পৃথিবী। আর এই বিশাল পৃথিবীতে নীল তিমির জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি হলো মা আর তার সন্তানের সম্পর্ক। প্রায় ১ বছর গর্ভধারণের পর একটি স্ত্রী নীল তিমি সাধারণত একটি বাচ্চার জন্ম দেয়। কিন্তু এখানে বাচ্চা শব্দটি শুনে ছোট কোনো প্রাণী কল্পনা করবেন না, কারণ জন্মের সময়ই একটি নীল তিমির বাচ্চা প্রায় ৭ মিটার লম্বা হতে পারে, আর ওজন হতে পারে কয়েক টন। হ্যাঁ, কয়েক টন ওজনের একটি প্রাণীও এখানে কেবল একটি নবজাতক। আমাদের কাছে সে বিশাল, কিন্তু তার মায়ের কাছে সে তখনও ছোট্ট সন্তান। জন্মের পর বাচ্চাটি মায়ের অত্যন্ত পুষ্টিকর দুধ পান করে দ্রুত বড় হতে থাকে। প্রথম কয়েক মাস সে মায়ের কাছাকাছিই থাকে। কখন পানির ওপরে উঠে শ্বাস নিতে হবে, কিভাবে বিশাল সমুদ্রে চলতে হবে, কোথায় খাবার পাওয়া যায়, আর বিপদের সময় কিভাবে নিজেকে রক্ষা করতে হবে, ধীরে ধীরে মায়ের কাছ থেকেই শুরু হয় তার সমুদ্র জীবনের প্রথম শিক্ষা। কিন্তু এবার ফিরে আসা যাক সেই প্রশ্নে, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটি আসলে খায় কি? বড় কোনো হাঙর, বিশাল মাছ, নাকি অন্য কোনো সামুদ্রিক প্রাণী? না, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর প্রধান খাবার হলো krill, ছোট্ট চিংড়ির মতো দেখতে এক ধরনের সামুদ্রিক প্রাণী।
একটি ক্রিল মাত্র কয়েক সেন্টিমিটার লম্বা হতে পারে। ভাবুন তো, একদিকে শত শত টনের বিশাল নীল তিমি আর অন্যদিকে কয়েক সেন্টিমিটারের ছোট্ট ক্রিল। কিন্তু এত ছোট খাবার দিয়ে এত বড় প্রাণীর পেট ভরে কিভাবে? এখানেই রয়েছে নীল তিমির অসাধারণ খাবার গ্রহণের কৌশল। নীল তিমির মুখে দাঁত নেই। দাঁতের পরিবর্তে রয়েছে অসংখ্য বেলিন প্লেট, যা অনেকটা বিশাল ছাঁকনির মতো কাজ করে। সমুদ্রে যখন লক্ষ লক্ষ ক্রিল একসঙ্গে বিশাল ঝাঁক তৈরি করে, তখন নীল তিমি সেই ঝাঁকের দিকে এগিয়ে যায়। তারপর হঠাৎ খুলে দেয় তার বিশাল মুখ। মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ সমুদ্রের পানি আর অসংখ্য ক্রিল তার মুখের ভেতরে ঢুকে পড়ে। এই সময় তার গলার নিচে থাকা ভাঁজগুলো প্রসারিত হয়ে বিপুল পরিমাণ পানি ধারণ করতে সাহায্য করে। এরপর মুখ বন্ধ করে বেলিন প্লেটের মধ্য দিয়ে পানি বাইরে বের করে যায়। পানি বেরিয়ে যায়, কিন্তু ক্রিলগুলো আটকে থাকে ভেতরে। আর সেই ক্ষুদ্র ক্রিলই হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর খাবার। খাদ্য গ্রহণের মরশুমে একটি নীল তিমি একদিনেই কয়েক টন ক্রিল খেতে পারে। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম! পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটির জীবন নির্ভর করছে সমুদ্রের অত্যন্ত ছোট কিছু প্রাণীর উপর। আর এই খাবারের সন্ধানেই নীল তিমিকে বছরের নির্দিষ্ট সময়ে পাড়ি দিতে হয় হাজার হাজার কিলোমিটার। খাবারের সন্ধানে তারা ঠান্ডা ও খাদ্য সমৃদ্ধ সমুদ্র অঞ্চলের দিকে যায়। আবার প্রজনন এবং সন্তান জন্ম দেওয়ার সময় অনেক নীল তিমি অপেক্ষাকৃত উষ্ণ পানির দিকে চলে আসে। সামনে কোনো রাস্তা নেই, কোনো সাইনবোর্ড নেই, চারদিকে শুধু অসীম জলরাশি। তারপরও বছরের পর বছর তারা পাড়ি দেয় সেই বিশাল সমুদ্রপথ। কিন্তু এবার প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীরও কি কোনো শত্রু আছে? একটি সুস্থ পূর্ণবয়স্ক নীল তিমির প্রাকৃতিক শত্রু খুব বেশি নেই। তবুও সমুদ্রে এমন এক শিকারী রয়েছে যারা দলবদ্ধ হলে নীল তিমিকেও আক্রমণ করার সাহস দেখায়। অর্কা বা কিলার হোয়েল। অর্কা আসলে ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য। তারা অত্যন্ত বুদ্ধিমান এবং দলবদ্ধ শিকারী। একটি অর্কা একা পূর্ণবয়স্ক নীল তিমির বিরুদ্ধে খুব বেশি কিছু করতে পারবে না, কিন্তু যখন পুরো দল একসঙ্গে আক্রমণ করে তখন পরিস্থিতি বদলে যেতে পারে। বিশেষ করে নীল তিমির বাচ্চারা তাদের তুলনামূলক সহজ লক্ষ্য। মাঝ সমুদ্রে মা তার সন্তানকে নিয়ে এগিয়ে যাচ্ছে, আর পেছন থেকে একদল অর্কা তাদের অনুসরণ করছে। সেই মুহূর্তে শান্ত সমুদ্রের নিচেই শুরু হতে পারে এক কঠিন বেঁচে থাকার লড়াই। কিন্তু জানেন কি, অর্কাও নীল তিমির ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু নয়। তার সবচেয়ে বিপজ্জনক শিকারী ছিল মানুষ। একসময় নীল তিমির শরীরের চর্বি থেকে তেল, মাংস এবং অন্যান্য উপাদান সংগ্রহের জন্য নির্বিচারে তাদের শিকার করা হতো। বিশাল জাহাজ আর শক্তিশালী হারপুন নিয়ে মানুষ সমুদ্রে নামত। আর পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হয়েও মানুষের তৈরি অস্ত্রের সামনে নীল তিমি হয়ে পড়েছিল অসহায়। পরিস্থিতি একসময় এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে নীল তিমি বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে যায়। একবার ভাবুন, যে প্রাণীর বংশ কোটি কোটি বছরের বিবর্তনের পথ পেরিয়ে আজকের এই রূপ পেয়েছে, মানুষ মাত্র কয়েক দশকের ব্যাপক শিকারে তার অস্তিত্বকেই সংকটের মুখে ঠেলে দিয়েছিল। পরবর্তীতে আন্তর্জাতিক সুরক্ষা এবং বাণিজ্যিক শিকারের নিষেধাজ্ঞা নীল তিমিকে কিছুটা রক্ষা করেছে, কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। আজ হারপুনের পাশাপাশি রয়েছে নতুন হুমকি। বিশাল জাহাজের সঙ্গে সংঘর্ষ, মাছ ধরার সরঞ্জামে জড়িয়ে পড়া, সমুদ্রের শব্দ দূষণ এবং জলবায়ু পরিবর্তন। কিন্তু নীল তিমি হারিয়ে গেলে ক্ষতিটা কি শুধু একটি প্রাণী হারানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে? না, কারণ সমুদ্রের বাস্তুতন্ত্রে তিমিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমুদ্রের বিভিন্ন অঞ্চলে তাদের চলাচল পুষ্টি উপাদানের পুনর্বণ্টনে সাহায্য করে। এমনকি তিমির মলের মধ্যেও এমন পুষ্টি রয়েছে যা ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধিতে সাহায্য করতে পারে। আর এই অতি ক্ষুদ্র ফাইটোপ্ল্যাঙ্কটন পৃথিবীর অক্সিজেন উৎপাদন এবং কার্বন চক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ সমুদ্রের গভীরে ঘুরে বেড়ানো এই বিশাল প্রাণীটি আমাদের থেকে অনেক দূরে থাকলেও তার অস্তিত্ব পৃথিবীর সেই বিশাল প্রাকৃতিক ব্যবস্থার অংশ যার সঙ্গে আমাদের জীবনও জড়িয়ে আছে। একটা সময় পৃথিবীর বুকের ডাইনোসর ঘুরে বেড়াতো, আজ তারা নেই। কিন্তু তাদের যুগ শেষ হয়ে যাওয়ার কোটি কোটি বছর পরও পৃথিবীতে এমন এক জীবন্ত দৈত্য বেঁচে আছে যার বিশালতা আজও মানুষকে অবাক করে দেয়। সমুদ্রের পৃষ্ঠে হঠাৎ দেখা যায় তার নিঃশ্বাসের বিশাল স্তম্ভ। তারপর ধীরে ধীরে পানির উপর ভেসে ওঠে তার বিশাল পিঠ।
আর কয়েক মুহূর্ত পর সে আবার হারিয়ে যায় সমুদ্রের নীল গভীরতায়। সে কোনো সমুদ্র দানব নয়, কোনো নিষ্ঠুর শিকারীও নয়। সে কোটি বছরের বিবর্তনের পথ বেরিয়ে আজও বেঁচে থাকা প্রকৃতির এক জীবন্ত বিস্ময়, পৃথিবীর ইতিহাসে পরিচিত সবচেয়ে বড় প্রাণী, নীল তিমি।